আচ্ছা, একটু সবাই খেয়াল করেন। আমি প্রথমে ইলাস্ট্রেটরের এটা অনেকের আবার প্রথম দিক থেকে সমস্যা থাকে, আমি এই জন্য প্রতিদিন চেষ্টা করব শুরু থেকে শুরু করার। খেয়াল করেন, আমি ইলাস্ট্রেটর ওপেন করার পরে নিউ ফাইলে যাব। ওপেনের মানে হচ্ছে আমি যদি আগে কোনো ফাইল এরকম ক্রিয়েট করে থাকি যেটা কিনা আমার আগে করা কাজ এডিটেবল এআই ফাইলে সেভ করা, সেক্ষেত্রে আমরা ওপেন থেকে সেটা ওপেন করব, অথবা ইমেজও ওপেন করতে পারি। আমাদের যেহেতু এখনও ওইরকম এক্সপিরিয়েন্স হয় নাই, এই কারণে আমরা নিউ ফাইল নিব, নতুনভাবে তৈরি করব। তো এখানে রিসেন্টে অনেকের নাও থাকতে পারে, চলে যাবেন হচ্ছে ওয়েবে মানে আমরা কাজ করব ওয়েবের মানে হচ্ছে কালার মোড হবে 8GB। আচ্ছা, প্রথমে আমাদের একটা এই প্রজেক্টের নাম দিতে হবে। আমি নাম দিচ্ছি, আজকে ক্লাস কত নম্বর ক্লাস আপনাদের? 9 নম্বর, তাই না? 9 নম্বর ক্লাস। এবার ওয়াইড 1000 দিলাম বরাবরের মতো। আর পরিমাপের একক অবশ্যই পিক্সেলে রাখবেন। আচ্ছা, এরপর এখানে রাস্টার ইফেক্ট এটা 72 ppi থেকে 300 রাখবেন, এতে করে কাজের কোয়ালিটি হাই হবে। তো এরপর আমি ক্রিয়েট করছি। ওকে, এখন আপনাদের এই টুলসের কাজ সব দেখানো হয়ে গিয়েছে, প্যানেলের কাজও মোটামুটি সবই দেখানো হয়েছে। আর কাজের মাধ্যমে যখন যেটা প্রয়োজন হবে ওইটা আমি আস্তে আস্তে দেখাবো। তো এখানে আস্তে আস্তে এই মেনু বারের কাজ টুকটাক দেখবো আমরা, যেগুলো প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন এখানে আমরা গত ক্লাসে একটা ডিজাইন করছিলাম, ওইটা সবার হয়েছে কিনা জানি না। আমি আজকে আবার একবার দিব, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওইটা কমপ্লিট করে দেখাবেন। একদম সহজ একটা দিই, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ব্যাজ লোগো। ব্যাজ বানানো ভুল হয়েছে, এটা হচ্ছে হবে সহজ একটা ডিজাইন দেখি। আপনাদের এখন সহজ সহজ ডিজাইন দিয়ে আমার প্র্যাকটিস করাতে হবে। আচ্ছা, আমি আমার মতো করে দেখাই আপনাদের, এভাবে ডিজাইন করবেন। প্রথমে একটা এলিপস টুল দিয়ে আমি একটা এলিপস নিলাম। এখানে ডিফল্ট কালার হিসেবে ফিল কালারে আছে হোয়াইট এবং স্ট্রোক কালারে রয়েছে ব্ল্যাক। তো আমি চাচ্ছি যে এটার কালার প্রথমে রেড কালার করব। এই যে এখান থেকে আমি রেড কালার করেছি, আর স্ট্রোক কালারটা আমি নান করে দিব। এটা সবাই এটা যেন কারো ভুল না হয় এখানে। আচ্ছা ভাই, এদিকে খেয়াল করতে হবে। এখন মাউসটা ছাড়তে হবে। আচ্ছা, খেয়াল করেন। তো আমি কি করলাম, প্রথমে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে স্ট্রোক কালারটা নান করলাম, আর ফিল কালারে আমি রেড কালার দিলাম। ভাই পিছনে এদিকে খেয়াল করতে হবে। এখন কম্পিউটারে একদম তাকানো যাবে না, তা না হলে বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এরপর আমি যা কাজ করব, এই আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করে রাখবো। প্রথমে এই যে দ্বিতীয়টা আর লাস্টের আগেরটা, এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটা করে মিডিল অ্যালাইন করে নেব। আর পজিশনটা দেখেন, আর্টবোর্ড নেওয়ার পর আর্টবোর্ডটা এই পজিশনে রাখবেন। বেশি জুম করেও কাজ করবেন না, বেশি জুম আউট করেও কাজ করবেন না। এইভাবে যতটুকু সম্ভব দেখা যায় ওইভাবে কাজ করবেন। তো আমি এই পজিশনে রাখলাম, অ্যালাইন করে নিলাম মিডিলের। এরপর এটা সিলেক্ট করলাম, সিলেকশন টুল থেকে এটা সিলেক্ট করলাম। এরপর গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, সিলেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর জিগজ্যাগ। আচ্ছা, এরপর প্রথম যে অপশনটা, এই যে এটা আপনারা চাইলে মুভমেন্ট করতে পারবেন। এখানে ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। আচ্ছা, এই যে প্রথমে যে সাইজটা দেওয়া রয়েছে, এটা কিসের সাইজ?
এটা ওই যে যেটা জিগজ্যাগ হচ্ছে, জিগজ্যাগের সাইজ। আচ্ছা, তারপরেরটা কি? আচ্ছা, এখানে দুইটা অপশন আছে, এই অপশনটা দিলে একদম তারার মতো হয়ে যাচ্ছে। তো নর্মাল যেভাবে আছে ডিফল্টভাবে ওইটাই আমরা রাখবো। এরপর যেটা আছে এটা দিয়ে আমাদের জিগজ্যাগের সংখ্যাটা বাড়াচ্ছে, জিগজ্যাগের সংখ্যাটা বাড়াচ্ছে। এরপরে দেখেন পয়েন্টটা কি হবে, স্মুথ করব নাকি হচ্ছে কর্নার করব? তো আমরা স্মুথ করব, করে এখান থেকে সাইজটা একটু কমাই দেবো, আর এখান থেকে পার সেগমেন্টের এটা একটু কমাই দেবো, মোটামুটি 12 থাক, আর এটাও 12 থাক। ওকে, আচ্ছা, এরপর আমার এটা হইলো, ওকে দেওয়ার পরে এটা হইলো। আচ্ছা, এটা এখন দেখেন যে আমাদের যে আগে বৃত্তটা যেমন ছিল সেই অনুযায়ী এখানে পাতের একটা দাগ থেকে গিয়েছে। এইটা এই অবস্থায় যদি আমি ছোট করি বা বড় করি, এর যে ধার বা হচ্ছে জিগজ্যাগের যে রেশিওটা, এটা নষ্ট হয়ে গিয়েছে, তাই না? দেখেন প্রথমে যেমন ছিল এখন কিন্তু তেমন নেই, ধারগুলো কমে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, এরপর যদি এটা আমি ছোট করি, দেখেন এর এরিয়া নষ্ট হয়ে আরও বেশি বড় হয়ে গেছে জিগজ্যাগ। আবার কন্ট্রোল জেড দিয়ে আমি নর্মালে ব্যাকে গেলাম। তো এর সলিউশন কি জানেন? অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নেওয়া। এতে করে আপনি যতই বড় করেন ওর রেশিওটা একই রকম থাকবে, আবার যতই ছোট করেন এর রেশিওটা একই রকম থাকবে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরের কাজটা কি? আমি গতদিন একটু কঠিন করে দেখাইছিলাম, আগে সহজটা আপনারা সবাই অ্যাপ্লাই করে দেখাবেন, তারপর আমি একটু করে কঠিনের দিকে যাব। তো আমি আরেকটা এলিপস নিয়েছি, এলিপসের কালার লালের উপরে লাল, এই জন্য দেখে বোঝা যাচ্ছে না। তো আমি এটার কালার অন্য কালার দিয়ে দিচ্ছি, কালো দিয়ে দিচ্ছি। তো এটা আরেকটু বড় করি, এটা মিডিল অ্যালাইন করি, হ্যাঁ মিডিল অ্যালাইন আছে। এবার এই দুইটা, এই লালের সাপেক্ষে আমি এটা কেটে ফেলতে চাচ্ছি, এই যে কালোটা। তো এটা কিভাবে সম্ভব? মানে এই কালোর সাপেক্ষে লালের মাঝখান থেকে কেটে ফেলতে চাচ্ছি, এটা কিভাবে সম্ভব কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, শেপিংটা টুল দিয়ে। হ্যাঁ, এর জন্য আমার কি করতে হবে, স্টেপগুলো বলতে পারবেন? প্রথমে আমার দুইটাই সিলেক্ট করতে হবে, যদি আমি একটা সিলেক্ট করি তাহলে কিন্তু কাজ হবে না। তো আমাদের দুইটাই সিলেক্ট করতে হবে, করে শেপ বিল্ডার থেকে আমি চাইলে এটা কেটে ফেলতে পারি অল্টার প্রেস করে, অথবা আমরা এই যে মাইনাস ফ্রন্টে ক্লিক করে পাথফাইন্ডারে গিয়ে মাইনাস ফ্রন্টে গিয়েও কেটে ফেলতে পারি, দুইভাবে কাটতে পারি। তো এখন কি হলো, মাঝখান থেকে ওইটা কেটে গেল। এবার আমাদের কাজ কি দেখেন, এখন আমি চাচ্ছি যে আরেকটা বৃত্ত নিব, এটা মিডিল অ্যালাইন করব। এরপর একটা লোগো, যেটা কিনা নাম দেব হচ্ছে অ্যাপ্রুভ লিখলাম। এটা অনেক ছোট দেখাচ্ছে, তো আমি টাইপ টুল থেকে চলে গেলাম সিলেকশন টুলে। এদিকে খেয়াল করতে হবে, পিছনে এদিকে খেয়াল করতে হবে। এটা শিফট ধরে বড় করলাম, শিফট না ধরলে রেশিওটা নষ্ট হয়ে যেত। কোথায় গিয়ে বড় করলাম? এই এর কর্নারে গেলে, বাউন্ডিং বক্সের এই কর্নারে গেলে, যে মাউসের পার্সেল যখন এমন হবে, যেমন এই যে এমন হবে, তখন শিফট ধরে, শিফট আগে ছাড়বো না, আগে আমি মাউসের কার্সর ছাড়বো, তারপর যে শিফট ছাড়বো। মাউস ছাড়িছি, এখন আমি শিফট ছাড়লাম, তা না হলে লাভ হবে না। আচ্ছা, অ্যাপ্রুভ লেখাটা এখানে রাখলাম, লেখাটা একটু মোটা টাইপের দেখব। তো এই যে আমার এখন ফন্ট ইউজ করা হচ্ছে মাই রিয়াদ প্রো। আমি এর নিচে এর ফন্ট ফ্যামিলি আছে, এখান থেকে একটু বোল্ড টাইপের ফন্ট নিলাম। তো এটা আমি চাচ্ছি যে সবগুলো হাতের লেখা বড় করতে, তাহলে কি করব, এখানে ক্লিক করব, তাহলে সবগুলো বড় হাতের এক অক্ষর হলো। এর মধ্যকার দূরত্ব আমার মনে হচ্ছে আর একটু কমানো উচিত। তো এখান থেকে -100 -75 এটা থাক। তো এটা মোটামুটি অ্যাভারেজ লাগছে। তো এটা আমি একটু ছোট করলাম। এবার আমি এটার কালার রেড করব, কিভাবে সেটা? আইড্রপার টুলে যাব, গিয়ে আইড্রপার টুলে কিভাবে গেলাম, কিবোর্ড থেকে আইতে প্রেস করছি, সিলেকশন টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে আইতে প্রেস করলাম, আইড্রপার টুলে চলে আসলো। এখন আমি জাস্ট যেখানে পিক করবো সেই কালারটা নিয়ে নেবে, তো আমি এখানে পিক করলাম, এই কালারটা রেড কালার নিয়ে নিল। এবার আমি সিলেকশন টুলে যেতে চাই,
কিবোর্ড থেকে কি প্রেস করতে হবে? হ্যাঁ, ভি প্রেস করলে আমি অটোমেটিক প্রথম টুলে চলে গেলাম। এবার এটা আমি মিডিল অ্যালাইন করছি, মিডিল অ্যালাইন করে নিলাম। এইবার আমি চাচ্ছি যে এতটুকু কেটে যাবে, সেটা কিভাবে দেখেন। আমি একটা শেপ নিব, এই শেপ অনুযায়ী আমি এইটা আর এইটা কেটে ফেলবো। কিভাবে দেখেন, আমি এটা মিডিল আগে অ্যালাইন করে নিই, মিডিল অ্যালাইন হলো। এবার একটা একটা করে সিলেক্ট করব, কারণ এর নিচে একটা ফন্ট রয়েছে, ফন্টটা সিলেক্টেড থাকলে ওটা কাটবে না। তো আমি কি করব, খেয়াল করেন ভালো করে, এইটা সিলেক্ট করলাম, এইটা শিফট ধরে এটার উপরে একটা ক্লিক করলাম। আমি চাইলে তো এভাবে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারতাম, কিন্তু ড্র্যাগ করে সিলেক্ট করলে এই যে ফন্টটাও সিলেক্টেড রয়েছে, তো ফন্টটা আমি সিলেক্ট করতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে এটা একটা ক্লিক করে সিলেক্ট করলাম, এটা একটা ক্লিক করে সিলেক্ট করলাম। অবশ্যই শিফট আমি কিন্তু এখনও প্রেস করে ধরে আসি, তারপর এটা প্রেস করলাম। এবার আমি কি করব, শেপ বিল্ডার টুলে যাব, গিয়ে এই বরাবর কেটে ফেলব, ঠিক আছে। আর এটা সিলেক্টেড থাকলে এই শেপ বিল্ডারে আর কি কাজ হইতো না। তো এই হচ্ছে বিষয়, এই সহজ এই কাজটা আপনারা সবাই এখন ট্রাই করবেন। দাঁড়ান 1 মিনিট, আমার আরেকটা মিসিং গিয়েছে। আচ্ছা, অত ঝামেলা না করে এটা আপনারা চাইলে পরেও দিতে পারেন, একবারও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, তার আগে এখান থেকে একটা বর্ডার লাইন দেব। আচ্ছা, একটা শেপ নিলাম, আরেকটা হচ্ছে এলিপস নিলাম। এই এলিপসটাকে আমি হচ্ছে ইসে কনভার্ট করছি, স্ট্রোকে করে একটু মোটা করছি, করে চাইলে এর উপরে ইফেক্ট দেওয়া যায়। এই যে এখান থেকে বিভিন্ন ইফেক্ট, এই ইফেক্টটা অ্যাপ্লাই করে আমি যদি এখন এর পাতটা বাড়াই, দেখেন এরকম ইফেক্ট, এরকম আরও অনেক ইফেক্ট আছে। চাইলে এখান থেকে আরও ইফেক্ট অ্যাড করা যায়। তো এত ঝামেলা এখন যাবো না আপনাদের, একদম সিম্পলভাবে ডিজাইনটা রাখলাম। এবার এটা স্ট্রোকে আছে, স্ট্রোক থেকে আমার ফিলে কনভার্ট করতে হবে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এটা করলে এটা এখন ফিল কালার হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এটা মিডিল অ্যালাইন করে, আচ্ছা এটা আরেকটু বড় করি, হ্যাঁ এই বড় করে রাখি। এগুলো সব ধরলাম, শেপ বিল্ডারে গেলাম, এবার এইভাবে কেটে ফেললাম। আচ্ছা, এইগুলো সিলেক্টেড থাকছে না, এই জন্য এমন দেখাচ্ছে। এইগুলো আমি কাটবো হচ্ছে এই এটাকে কি বলে, ইরেজার টুল। ইরেজার টুল দিয়ে মুছে মুছে দেবো। দেখেন অল্টার প্রেস করে যদি আমরা এইভাবে কাটি, একটা বক্স ক্রিয়েট হবে, এই বক্সের ভিতরে যা যা থাকবে সব মুছে যাবে। তো এভাবে আমি এগুলো মুছে দিলাম। এরপর কি করলাম, এই লেখাটা আমি মিডিল অ্যালাইন করলাম, ব্যাস। একদম সহজ বিষয়, এটা সবাই ট্রাই করেন। হ্যাঁ, গত ক্লাসের থেকে এটা একটু সহজ। আচ্ছা, এবার সবাই খেয়াল করেন, যে যতটুকু করেছেন ভালো হয়েছে। আমি আরেকবার এটা দেখাই দিচ্ছি, সহজ বিষয়, হয়তো অনেকের একটু বুঝতে কারোর সমস্যা হয়, আমি তারপরে আরেকবার দেখাই দিই। দেখেন, প্রথমে একটা শেপ নিব, এটা নিতে তো কারোর কোনো প্রবলেম নাই। এখানে দেখেন স্ট্রোকটা, শুধু একটা জিনিস খেয়াল করবেন, স্ট্রোকটা যেন নান থাকে, স্ট্রোকটা যেন নান থাকে। এরপর এটা মিডিল অ্যালাইন করলাম, কার সাথে, আর্টবোর্ডের সাথে মিডিল অ্যালাইন করলাম। করার পর আমার কাজ হচ্ছে এটার উপর একটা স্টাইল বা ইফেক্ট অ্যাপ্লাই করা। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে গেলাম। এরপর এখান থেকে এটা প্রথমে, এটা হচ্ছে ওই যে জিগজ্যাগ, এটার গভীরতা বা মানে বড় ছোট করা, আর এটা সংখ্যা বাড়ায়, আর এটা স্মুথ করে। এই জিনিস তো সবাই অ্যাপ্লাই করেছেন, এটা বোঝানোর কিছু নাই। তো আমি এটা ওকে করলাম, করার পরে আমার কাজ হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করা। এটার উপরে ইফেক্ট অ্যাপ্লাই করার কারণে এটা মানে একটা অন্য টাইপের হয়ে রয়েছে। আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করবো এটা। তো এটা হইলো, অবশ্যই মিডিল অ্যালাইন থাকবে। এরপর আমি আরেকটা হচ্ছে এলিপস নিলাম, এটার কালার একটু ভিন্ন করে দিব। আর এটার জন্য অবশ্যই আমাকে সিলেকশন টুলে থাকতে হবে। সিলেকশন টুলে থাকা অবস্থায় এগুলো সিলেক্ট করতে পারবেন বা মুভমেন্ট করতে পারবেন। আশা করি এতটুকু সবাই বোঝেন, তাই না? এতটুকু বুঝতে কারোর অসুবিধা নাই। এবার এখান থেকে আমার কাজ হচ্ছে পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করা। তো এটা নিয়েও কারোর সমস্যা নেই আশা করি। এরপর আমি
একটা জটিল বিষয় আপনাদের দেখাইছি, সেটা হচ্ছে এই যে স্টপ করা। শেপ বিল্ডারটা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমি একটা শেপ নিয়েছি, শেপটা আবার স্ট্রোকে কনভার্ট করেছি। এর কিন্তু ফিল কালার নাই, এটা একটা চিকন দাগ দেখতে পাচ্ছেন। চাইলে আমরা এটা মোটা করতে পারি এখান থেকে পিটি বাড়িয়ে। তো এটা আপাতত সিম্পলই রাখেন, এখান থেকে ওই ইফেক্ট, ওই যে স্টাইল অ্যাপ্লাই করার দরকার নেই, যেহেতু আপনারা এখনও নতুন, এত কিছু একসাথে মাথায় ধরতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে একটা স্ট্রোক নিয়েছেন, এটা কিন্তু দেখেন ভিতর থেকে একটা চিকন দাগ রয়েছে। এটা আপনি যদি শেপ বিল্ডার দিয়ে এটা কাটতে যান, সেক্ষেত্রে কি হবে, আমি সবগুলোর মানে দেখাই দিচ্ছি আপনাদের আসলে সমস্যাটা কোথায়। আমি যখন আরেকটা শেপ নিব, শেপ নিয়ে আমি যদি এই যে শেপ বিল্ডারতে কাটতে যাই, সেক্ষেত্রে হচ্ছেটা কি দেখেন, এই যে ভিতর থেকে আরেকটা দাগ এসে যাচ্ছে। তো এই প্রবলেমের জন্য আমি ওইটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করেছি। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে এই সমস্যাটা আর হবে না। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এটা করে যদি আমি এখন শেপ বিল্ডার থেকে কাটি, তাহলে আর ওই ভিতর থেকে ওই দাগটা থাকবে না। তো ওইটা একটা স্টাইল হবে, যদি আপনি চান যে ওইভাবে আমি ওই স্টাইলের একটা কিছু রাখতে চাচ্ছি। দেখেন আমি এই যে শেপটা নিছি, এটা একদম মিডিল অ্যালাইন করে নিচ্ছি, যাতে মাঝ বরাবর কাটতে পারি। আর এইগুলো তো অবশ্যই মিডিল অ্যালাইন আছেই। তো এটা আমি শেপ বিল্ডার থেকে এইভাবে কেটে দিলাম। তো এটাও একটা স্টাইল হতে পারে, এটা অবশ্যই একটা স্টাইল হতে পারে। আর অবশ্যই এইগুলো আপনার কাজ শেষে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেবেন, তা না হলে এটা ছোটো বড় করলে যে স্টাইলটা এটা নষ্ট হয়ে যাবে, রেশিওটা নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এরপর যা দেখাইছি একদম সহজ বিষয়, যেমন এখানে অ্যাপ্রুভ লেখা দেখাইছি। সহজ বিষয় না? আপনারা সবাই তো টাইপ টুলের কাজ শিখেছেন, তাই না? ইয়ানুর ভাই, আপনার কি টাইপ টুলে কোনো সমস্যা আছে? মানে টাইপ করতে সমস্যা আছে? এই যে এখানে টাইপ টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করবেন, তারপর আপনার যে কাঙ্ক্ষিত লেখাটা সেটা লিখবেন, APPROVE, অ্যাপ্রুভ লিখলেন। লিখে এই টাইপ টুল থেকে চলে গেছি সিলেকশন টুলে। কেন গেলাম? এটা বড় করতে হবে। তো এই যে মাউসের কার্যটা যখন এখানে নিয়ে যাচ্ছি, দেখেন চেঞ্জ হয়ে দুইটা অ্যারো চিহ্ন মতো দেখাচ্ছে। তো এই অবস্থায় শিফট প্রেস করব, করে মাউসের লেফট বাটন ক্লিক করে বড় করব যতটুকু আমার দরকার হয়। এরপর কি করব, আগে মাউসের কার্যটা ছাড়বো, তারপর শিফটটা ছাড়বো। এরপর আমি এটা মিডিল অ্যালাইন করবো। এই যে এখানে অ্যালাইন হচ্ছে, এগুলোর কি বলে জানো, ভুলে গেছি। যাই হোক, অ্যালাইন হচ্ছে না, এই সাইডের এই প্যানেল বলে। এই প্যানেল থেকে অ্যালাইনটা সিলেক্ট করে এখান থেকে করবেন, কারণ এটার উপর সিলেক্ট করলে আপনি উপর থেকে কিন্তু অ্যালাইনের পাবেন না। কন্ট্রোল প্যানেলে এই যে আমরা অন্য অবজেক্ট যদি সিলেক্ট করি, তাহলে এগুলো পাচ্ছি, কিন্তু এই ফন্ট সিলেক্ট করলে কিন্তু এটা কিন্তু পাচ্ছি না, কারণ ফন্টের এটা আমি এক্সপ্যান্ড করিনি। ক্রিয়েট আউটলাইন করলে ওই অপশনটা পাইতাম। যদি এটা আমার হয়ে যায়, ক্রিয়েট আউটলাইন করলে এটা পাবো, এই অপশনগুলো পাবো। তো এই হচ্ছে বিষয়, এগুলো আস্তে আস্তে সবই বুঝতে পারবেন। তো এই জিনিসটা হয়নি কার একটু হাত তোলেন তো কষ্ট করে। আমি পারিনি, বুঝিনি। আপনার হয়নি? পাচ্ছে কোন জায়গা একটু বলবেন? পরে এসে পাচ্ছে। এখন কি ক্লিয়ার? মানে এখন কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এই ধরনের আরও ডিজাইন করবো, করতে করতে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি আরেকটা ডিজাইন এখন করব। এগুলো কফি লোগো। তো এ দেখেন সিমিলার ডিজাইন, আমরা এগুলো একটু ট্রাই করবো, একটু ডিফারেন্স থাকতে পারে। তো আমি প্রথমে একটা এলিপস নিব, এটা অ্যালাইন করব। ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, জিগজ্যাগ, এটা জিগজ্যাগের সংখ্যা বাড়ালাম, গভীরতা বাড়ালাম, স্মুথ করলাম, মানে সংখ্যা কমাতে হবে, সংখ্যা এখানে কম আছে। ওকে করলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাভারেজ, এটা অবশ্যই অ্যালাইন থাকবে, মিডিল অ্যালাইন। এবার এরকম একটা মাঝখানতে ছিদ্র করতে হবে। এটা কালার অবশ্যই চেঞ্জ করব। এটা সাদা কালার নিয়েছি এবং এটা আরেকটু বড় করব। সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা বড় ছোট করতে পারবো। আপনারা হয়তো এই টুলে থাকা অবস্থায় এটা ছোট বড় করতে চান, এই যে বৃত্ত থাকা অবস্থায়। ভাই আপনাকে বারবার আমার বলা হয় যে আপনি ক্লাসের টাইমে কম্পিউটার চালাইবেন না।
আচ্ছা, এটা শেপ বিল্ডার থেকে অল্টার, তো এটা কেটে ফেললাম। তো মাঝে একটা কফির যে আইকন এটা দিতে হবে, কিন্তু এখন তো আপনাদের ওই পর্যায়ে নিয়ে যায়নি। এগুলো কিভাবে কালেক্ট করবেন, তো এটার পরিবর্তে আমি একটা বৃত্ত দিই, মনে করেন এটাই হচ্ছে হ্যাঁ, তা ঠিক বলেছেন। এই যে স্টার তুলে গেলাম, শিফট ধরে করলাম, শিফট না ধরলে এরকম এরকম হয়ে যেতে পারে, শিফট ধরলে এর ইটা ঠিক থাকবে। তো এই পজিশনে রাখলাম, রাখার পরে এই যে উপরে কফি বিন আর নিচে অরিজিনাল, কফি বিন আর নিচে হচ্ছে অরিজিনাল, এই লেখাটা আপনাদের লিখতে হবে, এই জিনিসটা শিখতে হবে। গত ক্লাসেও এটা দেখানো হয়েছে, কিন্তু সবার ওইভাবে ক্লিয়ার না, আর ক্লিয়ার হইলেও বারবার প্র্যাকটিস করতে হবে, তাছাড়া হাত হচ্ছে চালু হবে না। তো এখন এর জন্য আমার কি করতে হবে, খেয়াল করেন, আমি একটা বৃত্ত নিব, যার উপরে বেস করে আমি এই কফি বিন লেখাটা লিখব। তো আমি একটা বৃত্ত নিব, বৃত্তটার কালার একটু চেঞ্জ করি, ও এই কালার করে দিই, করে এটা মিডিল অ্যালাইন করব, করার পরে এটা ফিল কালারে আছে। স্ট্রোকে করতে হলে কি করতে হবে, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করতে হবে, যে সুইপ ফিল টু স্ট্রোক, এটা সবাই পারবেন না? এখানে ক্লিক করলাম, ফিল কালার থেকে স্ট্রোক কালারে কনভার্ট হয়ে গেল। তো এটা একটু পিটিটা বাড়াই নিলাম। এবার আমি একটু জুম করে এটা একটু ছোট করি, শিফট আর অল্টার প্রেস করে ধরে রাখবেন। শিফট ধরবো রেশিও ঠিক রাখার জন্য, আর অল্টার প্রেস করব হচ্ছে সেন্টার অ্যালাইন থাকার জন্য। তো এটা আমি আবার অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এই পজিশনে থাকলো। এখন এই বৃত্তের উপরে আমি উপরের কফি বিন লেখাটা লিখব, আর নিচের লেখাটা লেখার জন্য আমাদেরকে আরেকটা নিতে হবে, আরেকটা এই স্ট্রোক নিতে হবে। আচ্ছা, আমার কথা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কোনটা এটা অবশ্যই সিলেক্টেড থাক অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করতে হবে। কোনটা? এই যে কোন স্ট্রোকটা। আচ্ছা, এটার কালার একটু চেঞ্জ করি, এখানে বুঝতে পারবেন অসুবিধা হচ্ছে। খেয়াল করেন, এইটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফতে পেস্ট করে নিলাম। এখন দুইটা আছে এখানে, খেয়াল করেন, আমি যদি একটা সিলেক্ট করে এভাবে সরাই, এখানে দুইটা আছে। তো আমি কি করব, একটা ক্লিক করে একটা সিলেক্ট করব, একটা হচ্ছে স্টপ করে এটা শিফট এবং অল্টার প্রেস করে বড় করব, যাতে করে আমি এই অরিজিনাল লেখাটা লিখতে পারি, অরিজিনাল লেখাটা এই জায়গায় লিখতে পারি। তো এবার আমি আমার ওই লেখাটা লিখব। আগে চাইলে আমরা এখানে কপি বিন লিখে নিতে পারি, ওটা কপি পেস্ট করতে পারি, অথবা এখানেও ডিরেক্ট লিখতে পারি। আমি দুইভাবেই দেখাবো আপনাদেরকে। এই যে এখানে রাইট বাটন ক্লিক করলাম, টাইপ টুলে রাইট বাটন ক্লিক করে টাইপ অনে পাথ টুলে গেলাম, গিয়ে আমি উপরে লিখবো হচ্ছে কফি বিন। এটা কিভাবে, টাইপ অনে পাথ টুলে থাকা অবস্থায় আমি জাস্ট এই পাতের উপর ক্লিক করব, মাউসের কার্সর এই অবস্থায় যেতে 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 যখন এখানে এসে পাথ লেখা আসবে, আর ওই যে পাতের উপর লেখছি বা স্ট্রোকের উপর লেখছি চিকন দাগের উপরে, ওই দাগটা পুরোটা ভিজিবল হয়ে যাবে, একটা নীল রকমের একটা দাগ আসবে ওর ভিতর থেকে। তখনই আমি এখানে একটা ক্লিক করব। বিষয়টা বোঝার চেষ্টা করি, এটা কিন্তু একটা জটিল বিষয়, যারা নতুন আছেন তারা বুঝতে অসুবিধা হয়। মাউসের কার্সর টাইপ অনে পাথ টুলে থাকা অবস্থায় আমি যখন মাউসের কার্সরটা এখানে আনবো, দেখেন একটা নীল দাগ ভিজিবল হয়েছে, তাই না? এটাকে বলা হচ্ছে পাথ। আর ওই যে মাউসের কার্সরের ওখানেও দেখেন একটা পার্পল কালারে হচ্ছে পাথ লেখা আসছে, তখন আমি এখানে একটা ক্লিক করব। এবার আমি ওই লেখাটা লিখব। আগে লিখে নিই, কী লিখবো, কফি, COFFEE, এরপর স্পেস BEAN, কফি বিন। এই অবস্থায় তো বড় করা যাবে না, এখানে দেখেন আমি যদি সাইজটা বড় করতে চাই কোনো চেঞ্জ দেখতে পারবে না। ক্যারেক্টার টুল থেকে বড় করব, কোনো পরিবর্তন হবে না। আমার চলে যেতে হবে সিলেকশন টুলে, এই টুল থেকে সিলেকশন টুলে। এখন আমাকে বড় করতে হবে, এই যে বড় করছি। মাউসের যে হচ্ছে স্ক্রলটা আছে, এটা উপরের দিকে ঘুরাইলে বড় হবে, নিচের দিকে ঘুরাইলে ছোট হবে। এটা আমি আপনাদের আগেও ক্লাসে দেখাইছি। আচ্ছা, এর মধ্যকার লেখার মধ্যকার দূরত্ব আমার মনে হয় আর একটু বাড়ানো উচিত, কারণ এখানে দেখেন হচ্ছে ফাঁকা ফাঁকা আছে। তো এখানে -75 রয়েছে, এখান থেকে এইভাবেও আমরা বাড়াতে পারি, অথবা এখান থেকে এভাবে ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে, যে এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে পেয়ে যাবেন। এটা থাক, আর একটু কম করি, 50 করি, 50ও বেশি হয়ে যায়, মানে সৌন্দর্যের জন্য।
জিরোই থাক, জিরোই ঠিক আছে। আচ্ছা আরেকটু বড় করি, এই তো বড় অবস্থায় রাখলাম। আচ্ছা এরপর কি করব, আচ্ছা এর কালারটা ওরা কিন্তু হোয়াইট করে দিয়েছে, আচ্ছা ওইটা পরে করছি, কালার টালার পরে করছি। এবার দেখেন প্রথমত একটা সিস্টেম দেখালাম সরাসরি লেখা, এখন আমি কপি করে লেখার সিস্টেমটা আপনাদের দেখাবো। তো আমি এখন টাইপ টুলে যাব, এখন টাইপ ওয়ানে পাথ টুলে আছি, টাইপ টুলে যাব, রাইট বাটন ক্লিক করে টাইপ টুলে গেলাম। এবার এখানে একটা ক্লিক করে অরিজিনাল লেখাটা লিখবো, ORIGINAL, অরিজিনাল লেখাটা লিখলাম, এটা এখানে রাখলাম। এবার কন্ট্রোল, এটা সিলেকশন টুলে থাকা অবস্থায় এটা একটা ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এটা এখন আমার কপি আছে। এখন আমি চলে যাব টাইপ ওয়ানে পাথ টুল। টাইপ ওয়ানে পাথ টুলে আমরা কেন যাচ্ছি বলেন তো? কারণ আমরা পাতের উপরে লিখছি, তাই না? এই জন্য পাথ টুলে যাচ্ছি, টাইপ ওয়ানে পাথ টুল। তো এখানে একটা জাস্ট ক্লিক করব, কখন ক্লিক করব? যখন এখানে এই নীল দাগটা ভিজিবল হবে আর পাথ লেখাটা আসবে, তখন এখানে একটা ক্লিক করব, করে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ওই যে কপি করা ছিল। এরপর চলে যাব সিলেকশন টুলে, এটা কিন্তু উল্টা রয়েছে, আমাকে এটা সোজা করতে হবে, মানে বাইরে রয়েছে টাইম, এই যে পাতের বাইরে রয়েছে, এটাকে ভিতরে নিয়ে যেতে হবে, ভিতরে নিলে অটোমেটিক সোজা হয়ে যাবে। তো আমি সিলেকশন টুলে গেলাম, গিয়ে এখানে আপনারা তিনটা হ্যান্ডেল দেখতে পাবেন, দুইটা একসাথে থাকে, এই দুইটাতে ম্যানেজমেন্ট করতে হয়, আর একটা এড়া থাকে, এই এড়াটাতে ভিতরে ঢোকানো বা বাইরে নিয়ে যাওয়ার কাজ হয়। তো আমি এটা ভিতরে নিয়ে আসলাম, কি করলাম বলেন তো? বাইরে থেকে ভিতরে ওই হ্যান্ডেলটা ভিতরের দিকে নিয়ে আসলাম, এতে করে সোজা হয়ে গেল। এবার যদি চান যে এটা ম্যানেজমেন্ট করবেন, সেক্ষেত্রে ম্যানেজমেন্ট করতে পারেন। আচ্ছা আমি একটা পাত, একটা হ্যান্ডেল এইদিকে সরানোতে পুরো লেখাটা আনভিজিবল বা হাইড হয়ে গেছে। এর কারণ হচ্ছে এখানে সব এই দুইটার ভিতরে আমার স্পেস দেওয়া রয়েছে, এই দুইটার ভিতরে তো অরিজিনাল লেখাটা রাখা সম্ভব না, মানে এতটুকুর ভিতরে তো জায়গা পাওয়া সম্ভব না। এই জন্য এই হ্যান্ডেলটা ধরে এই দিকে নিয়ে আসতে হবে। এখন হ্যান্ডেল ধরার সময় এটা খেয়াল করবেন, মাউসের কার্সরটা যেন এমন হওয়ার পরে নিচে দেখেন একটা আপলোড বা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, ওই অবস্থায় ধরে আপনি এটা হচ্ছে টানা হেঁচড়া করতে পারবেন। এটা যত স্পেস দিবেন ওই লেখাটা ভিজিবল হবে। এই যে আমার অরিজিনাল লেখাটা চলে এসেছে, আমি আরও একটু স্পেস দিয়ে রাখি, কারণ এটা ডানে বাই সরা, আচ্ছা ওইটাতে স্পেস দিতে হয়, আর এইটা দিয়ে আমাকে মুভমেন্ট করে আমার ইচ্ছা মতো জায়গায় বসানো যেতে পারে। এখন একটা কথা, এটা আমি চাইলে আরেকটু, মানে আমার মনে হচ্ছে আরেকটু উপরের দিকে নিয়ে যাওয়া উচিত, তাই না? এখানে একটু দূরত্ব কম, এখানে দূরত্ব বেশি। তো এটা আমরা ম্যানুয়ালভাবে এখান থেকে করতে পারি, এই যে এখান থেকে এটা বাড়াইলে এটা উপরের দিকে চলে যাবে। তো এই জিনিসটা একটু অনেক বেশি কমপ্লিকেটেড, অনেক কথা বলে ফেলাইছি, বুঝতে অসুবিধা হতে পারে। দেখেন এই দুইটা সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করলাম, লেখাটা সিলেক্ট হলো, এখানে একটা ক্লিক করলাম, লেখার সিলেক্ট হলো, আইড্রপার টুল দিয়ে হোয়াইট কালার করে দিলাম। আর এটা রেড রাখবো না, এটা আমি এই কফি কালারটাই করে দিই। কিভাবে করছি বলেন তো? এটা সিলেক্ট করছি, আইড্রপারে চলে যাচ্ছি, আবার ভিতে প্রেস করছি, এটা সিলেক্ট করছি, করে ভি আর আই প্রেস করছি। তো এই জিনিসটা আপনাদের সবার করতে হবে। এটা শিখতে পারলে, শোনেন, এই ডিজাইনটা শিখতে পারলে মনে করেন যে আপনারা অনেক সহজ কাজ করতে পারেন, মানে এই রিলেটেড কাজ আসে। আমার নিজেরও কত একটা বায়ার 3টা কাজ দিয়েছে এই কাজ, দেখবেন সেটা দান একটু অনুপ্রেরণার জন্য দেখায় আপনাদের যে এর আসলে ডিমান্ড আছে কিনা। আচ্ছা আপনারা আগে এটা কমপ্লিট করেন, তারপরে আমি দেখাচ্ছি। সহজ কাজ, নতুন করে শুধু অ্যাড করেছি লেখা দুইটা, আগেও কিন্তু এটা করলাম একটু আগে, সবাই করেছেন। আচ্ছা কে কতটুকু পেরেছেন জানি না, এখন আমি একটু আবার দেখাবো। হ্যাঁ আচ্ছা লেখাতে সমস্যা, আমি দেখছি। হ্যাঁ আমি এটা একটু আসলেই অনেক কঠিন বা জটিল বিষয়।
আমি এটা একটু দেখাচ্ছি, সবাই এখানে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন সবাই। মূল বিষয়টা হচ্ছে ওইটা পাতের উপরে লেখা আসে, পাত বলতে স্ট্রোকের উপরে। তো আমি এটা স্ট্রোকে কনভার্ট করব কিভাবে, এখানে ক্লিক করে। এই যে একটা স্ট্রোক তৈরি করছি, এটার ফিল কালার নাই, শুধুমাত্র স্ট্রোক কালার আছে। এখন এর উপরে লেখা রাখতে হলে আমাকে যেতে হবে টাইপ মানে পাত টুলে, টাইপ মানে পাত টুলে। এখানে ক্লিক করলে যে পাথ লেখা আসছে, তখন একটা ক্লিক করব। এখানে আমি চাইলে লেখাটা লিখতে পারি। আমি এই লেখাটা লিখলাম, লেখার পর আমি যখন এই টুল থেকে চলে গেছি সিলেকশন টুলে। কারণ হচ্ছে আমাদের যে অপশনগুলো আছে এগুলো এই টুলে থাকা অবস্থায় ওইগুলো ভিজিবল হয় না, সিলেকশন টুলে গেলে তখন ভিজিবল হয়। আচ্ছা, এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হ্যান্ডেল আর এখানে একটা হ্যান্ডেল। তো এই দুইটা হ্যান্ডেলের কাজ কি আমি বলি। দেখেন এই হ্যান্ডেলটা কাজ মনে করেন যে লেখার সীমানা তৈরি করা, যে এর ভিতরে লেখাটা হবে। তো এই জায়গা থেকে শুরু হয় আর শেষ হচ্ছে এখানে। আমি চাইলে এই এরিয়া আমি বাড়াই দিতে পারি, এই পর্যন্ত বাড়াই দিতে পারি। এখন আমি চাইলে এখান থেকে লিখতে লিখতে এই পর্যন্ত লিখতে পারবো। দেখেন আমি সেটা লিখছি, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, এটা আসলে বোঝার বিষয়। দেখেন এভাবে আমি লিখছি। এখন এই যে হ্যান্ডেলটা খেয়াল করেন, এখানে কিন্তু তিনটা হ্যান্ডেল আছে, এখানে দুইটা আর এই জায়গায় একটা। দেখছেন এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, আপনাদের খুঁজে নিতে হবে। কখনো বড় থাকে, কখনো ছোট থাকে। আর এইগুলো ম্যানেজ করার জন্য এটা একটু কমপ্লিকেটেড। মানে এই দেখেন মাউসের কার্যটা যখন চেঞ্জ হবে, এই যে এরকম হবে, এরকম না হওয়া পর্যন্ত আপনি এটা ম্যানেজ করতে পারবেন না, সরাতে পারবেন না, এই হ্যান্ডেল সরাতে পারবেন না। এটা ধরে তারপরে এবার সরাতে পারবেন। মাউসের কার্য যখন চেঞ্জ হবে তখন এটা চেপে ধরে সরাবেন। এখন দেখেন এটা এমনিতে নর্মাল থাকে, কিন্তু যদি আমি লেখা এর ভিতরে থেকে যায় সেক্ষেত্রে এখানে লাল হয়ে যায়। এই লাল হওয়ার মানে কি? লাল হওয়ার মানে এর ভিতরে আরও লেখা হাইড হয়ে আছে, এই জন্য এখানে লাল হয়ে রয়েছে। এর সীমানা দিতে হবে, এই জন্য এখানে লাল হয়ে রয়েছে। তো আমি এর সীমানা দিয়ে দিলাম, এখন এখানে লাল নাই, তার মানে এর ভিতরে আর কোনো লেখা লুকায়িত নাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা কাস্টমাইজ করতে, তাহলে কি করব? টাইপ ওয়ানে পাত টুলে থাকা অবস্থায় দেখেন মাউসের কার্সর এমনিতে এখন এমন রয়েছে। ভাই এখন চালান না, এখন একটু দেখেন, এগুলো আপনারাও বোঝেন না। দেখেন এই যে টাইপ ওয়ানে পাত টুলে থাকা অবস্থায় মাউসের কার্সরটা এমন আছে, এখান থেকে এখানে আসলে দেখেন চেঞ্জ হয়। এই যে এখানে আসলে চেঞ্জ হয়েছে, মানে যে একটা এরকম কার্ড টাইপের দাগ দেওয়া রয়েছে ওইটা আর থাকছে না যখন আমি এখানে চলে আসছি। তো এই অবস্থায় আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে আমি সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করে এবার যদি আমি নতুন করে লিখতে চাই লিখতে পারবো, অথবা ব্যাক স্পেস ডিলেট না, ব্যাক স্পেস প্রেস করে এগুলো ডিলেট করে দিতে পারবো। আর ব্যাক স্পেস না চেপে আপনি চাইলে এখন লেখা শুরু করলে যতগুলো সিলেক্ট করা হয়েছে ওইগুলো সব রিমুভ হয়ে যাবে, নতুন করে এখন যা লিখবেন সেটাই আসবে। এখন আমি লেখা শুরু করছি, সি প্রেস করলাম, সি হলো, আগেরগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে। সিলেক্ট করার পরে সব ডিলেট হয়ে গেল, মানে একটা কিছুতে প্রেস করলে। আচ্ছা দেখেন আমি আবার লিখলাম। এতক্ষণ আমি আপনাদের কি বোঝাইছি, যে ওই যে তিনটা হ্যান্ডেল আছে এর ভিতরে দুইটা হ্যান্ডেল যে একসাথে থাকে, ওই দুইটা হ্যান্ডেল মানে লেখার সীমানা দেয়। রাত্রি খেলা দেখা হয়েছে নাকি? ঘুমাই বললে তো হবে না। হ্যাঁ আচ্ছা, এখন আমি এই সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি কিন্তু কোনো হ্যান্ডেল দেখতে পারছি না। আমার হ্যান্ডেল দেখতে হলে এই হচ্ছে সিলেকশন টুলে যেতে হবে। এখন দেখেন তিনটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, কোনো সময় বড় থাকে, কোনো সময় ছোটো থাকে। একটু আগে আমি যেটা ক্লিয়ার করলাম আপনাদের, যে এই দুইটা হ্যান্ডেলের মাধ্যমে আমরা এইটার মাধ্যমে সীমানা দিব। এই যে সীমানা দিব, দেখেন কোনো লেখা লুকায়িত থাকলে এখানে লাল থাকবে, ওইটা ভিজিবল করতে হলে এটার একটু সরায়ে ভিজিবল করতে হবে। আর এই হ্যান্ডেলের কাজ একই সাথে থাকে, এই হ্যান্ডেলের কাজ মুভমেন্ট করা, লেখাগুলোকে মুভমেন্ট করা।
লেখা আমি কোন পজিশনে রাখতে চাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমার মনে হচ্ছে যে এটা আমার সমান নাই, তো চোখের আন্দাজে তো সমান করা সম্ভব না, তাই না। এটা সমান করার জন্য রুলার আনতে হবে। কন্ট্রোল প্রেস করে ধরে আরে প্রেস করলে দেখেন রুলার আসলো, এই যে এই রুলার, এখানে ক্লিক করে ধরে আমি একটা রুলার আনলাম, এই পজিশনে রাখলাম। রাখার পরে এখন আমি এগুলো বড় করব, মানে এই লেখাটা বড় করব। সেটা কিভাবে সম্ভব? আমি যদি এখন পাথফাইন্ডার থেকে বড় করি, বড় হচ্ছে না, সিলেক্ট করতে হবে। এই জিনিস, এই ভুলগুলো হয়। এখন ভুল কিভাবে হয় আমি এটা আর কি ক্লিয়ার করছি, ঠিক আছে। এখন এখান থেকে বড় করলে বড় হচ্ছে না, এখন বড় হবে কিভাবে? আমাকে সিলেকশন টুলে থাকা অবস্থায় এর উপরে একটা ক্লিক করতে হবে, জাস্ট একটা ক্লিক, এভাবে ড্র্যাগ করবেন না, ড্র্যাগ করলে সরে যাবে। তো ক্লিক করার পরে আমি এখন চাইলে বড় করতে পারবো। বড় করে এই দেখেন এটার দাগের সাথে মিলাই দিলাম, ঠিক আছে। এখন মনে হচ্ছে এখানে একটু ফাঁকা রয়েছে, এখানে একটু ফাঁকা রয়েছে মনে হচ্ছে। তো আমি হ্যান্ডেলটা ধরে এটা সরাতে পারবো, কারণ এটা মুভমেন্ট করা যায়। এই যে এর সাথে মিলাই দিছি। এবার এখান থেকে আমি কিভাবে মিলাবো? এক পিটি দিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে এর মধ্যকার দূরত্ব বাড়াতে পারি। মধ্যকার দূরত্ব বাড়াচ্ছি, এতে সামান্য সামান্য করে বাড়বে। তো এই পজিশনে রাখলাম। তো আমার এটার কাজ শেষ, গাইডের কাজ শেষ। এটা এইভাবে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। তো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে, আর এটা আপনারা ট্রাই করেন। এই জিনিস কন্ট্রোল আর প্রেস করে ধরে মাউসের কার্সরটা এখানে ধরে ড্র্যাগ করে নিয়ে আসছি, আবার এটা ধরে আবার এটা মুভমেন্ট করা যায়। হ্যাঁ, এটা আলাদাভাবে করেন, এটা ওই লোগোর সাথে করার দরকার নেই। তিনটে হ্যান্ডেলের কাজ বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা এটা তৈরি করার চেষ্টা করব। এখানে এই লোগোগুলো একই ধরনের লোগো। প্রথমে এই সার্কেল লোগোটা ট্রাই করি আমরা, একদমই ইজি বিষয়। প্রথমে আমি একটা শেপ নিলাম, শেপ না এলিপস। এটা প্রথমে আমি অ্যালাইন করব, করে স্ট্রোকে কনভার্ট করব। দেখেন আমরা কোনটা ট্রাই করব, একটু খেয়াল করেন। এই যে এটা, আর জুম ইন জুম আউট এটা খুব বেশি ব্যবহার হয়, এটা বারবার করবেন আপনারা। মানে যে কাজে আর কি খুঁজে পাবেন না, এইভাবে জুম করে কাজ করবেন। আচ্ছা, এখন এই যে আমরা এইটা এখন ট্রাই করব। দেখেন এখানে আমাকে মোটামুটি কয়টা, 1 2 3 4 5টা 5টা এলিপসের এই স্ট্রোক নিতে হবে। একটু মোটা করছি, এবার এটা আরেকটু মোটা করি, 12 করি। খেয়াল করেন এই এলিপস নিতে তো আপনাদের কারো সমস্যা নেই, তাই না ভাই? এদিকে খেয়াল করতে হবে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করব। এই যে এই শেপটা তৈরি করলাম, এই যে এই বৃত্তটা। না, এক্সপ্যান্ড পরে করব, এখন না। আমি এইটা করলাম আর এইটা করলাম, এরপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা শেপ নিলাম। এটা কি জন্য নিলাম? লেখাটা রাখার জন্য, উপরের লেখাটা রাখার জন্য। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিচের লেখাটা রাখার জন্য এটা তৈরি করলাম। সবাই এই 4টা শেপ আশা করি সবাই পারবেন, এটা নিয়ে কারো সমস্যা নেই। আর এই মাঝ দিয়ে যে দাগটা, এই যে 2টা দাগ, এই 2টা দাগের জন্য আমরা আরেকটা নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এই পজিশনে রাখলাম। আর একটু বড় করি, এই পজিশনে রাখলাম। বুঝতে অসুবিধা হবে, তাই না? কতগুলো হয়ে গেছে? হ্যাঁ, হাইড করবো না, এইভাবে রাখবো। এবার সবগুলো এখন এক্সপ্লেন করবো না, পরে রাখবো। দেখেন এখানে না বোঝার কিছু নেই, খেয়াল করেন এখানে না বোঝার কিছু নেই। আমি সবগুলো একটু কম করি, 10 করি। খেয়াল করেন এইটা এরকমই থাকবে। দেখেন এই একদম প্রথম বৃত্তটা, এই লাস্টেরটা
এইরকমই থাকবে লাস্টের বৃত্তটা, আর এটার উপরে লেখা থাকবে নিচের লেখাটা, আর এটার উপরেও লেখা থাকবে, আর মাঝেরটা দিয়ে এই দাগ করবো। তো এখানে না বোঝার কিছু নেই, তাই না? আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে এইটার উপরে লেখা। আচ্ছা, দীপ ভাই একটা কথা বললো যে হাইড করে দেওয়ার বিষয়টা। মাঝেরটা আমি হাইড করে দিলাম, Ctrl+3 দিয়ে হাইড করা যায়, আবার Ctrl+Alt+3 প্রেস করলে চলে আসে, Ctrl+3 দিয়ে ওটা হাইড করে দিলাম। এবার এটার উপরে কফি বিন লিখবো এটার উপরে, আর এটার উপরে এই যে এখানে লিখবো অরিজিনাল, তাই না? এখন খেয়াল করেন এটা কীভাবে লিখি। টাইপ ওয়ানে পাত তুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, লিখবো কফি, একটা স্পেস দিলাম, BEAN, কফি বিন। এটা একটু ছোট করছি, ছোট করে এটার একটা সমান করার জন্য এখানে একটা রোলার টানলাম। এবার আবার সিলেকশন টুল দিয়ে এই কফি বিনের উপর ক্লিক করে একটু বড় করলাম, ব্যাস হয়ে গেল অ্যালাইন। আমি রুলারটা ধরে ডিলিট করে দিলাম। এইবার কি করব, অরিজিনাল লেখাটা এখানে লিখবো। আচ্ছা, আমাদের যে মাঝে দাগ দিতে হবে তার জন্য এই লেখাগুলো আরও ছোট করতে হবে, তা না হলে দাগটা আমি কোথায় দিব, তাই না? এটা একটু ছোট করি, আর এটা একটু উপরের দিকে নিয়ে যেতে হবে, তার জন্য এখান থেকে একটু উপরের দিকে নিয়ে যাবে। দেখেন, আমার মনে হচ্ছে আরেকটু ডানে নিয়ে যাওয়া উচিত, তার জন্য এই উপরের যে হ্যান্ডেলটা আছে এটা ধরে একটু উপরের দিকে নিয়ে যাবো। এই যে এইটা, এই যে একদম নিচের বাম পাশের নিচেরটা, 70 পিটি রাখলাম। এরপর এই যে এই দাগের উপরে, নিচের এই দাগের উপরে আমরা লিখবো হচ্ছে অরিজিনাল। টাইপ ওয়ানে পাত তুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, করাতে লেখার অপশন আসলো ORIGINAL, অরিজিনাল লিখলাম। এবার এখান থেকে চলে গেলাম সিলেকশন টুলে, গেলে আমার এখানে দুইটা আর এখানে একটা, তিনটা হ্যান্ডেল। তো প্রথম কাজ হচ্ছে এটা বাইরে থেকে ভিতরে নিয়ে আসা। এরকম নড়ে চড়ে বেড়াতে পারে, আপনি ভিতর মুখও ছেড়ে দেবেন, যে কোনো এক জায়গায় ছেড়ে দেবেন, দিয়ে এবার এখান থেকে কাস্টমাইজ করবেন। তো এখানে দেখেন এগুলো অনেকটা কাছাকাছি রয়েছে, এর জন্য আপনাদেরকে এখান থেকে যে এই অপশনটা, এগুলো তো আপনাদের খুব ভালোভাবে শেখাইছি, তাই না? এখান থেকে লেখার মধ্যকার দূরত্ব বাড়াতে হবে। 100 আছে, 100তে ঠিক লাগছে না, আমি 150 লিখে দিলাম, 1500 হয়ে গেছে। এই যে এবার ঠিক আছে। আমি চাইলে রুলার দিয়ে এগুলো ঠিক করে নিতে পারি। এরপরের যে কাজটা, আমি একটা জিনিস হাইড করছিলাম, ওইটা আনহাইড করব কিভাবে? Ctrl+Alt+3, ওই যে ওটা চলে আসলো। এখন এটা আমার কাটতে হবে। আমরা এই ইরেজার টুলের ভিতরে সিজার টুল দিয়েও কাটতে পারি, কিন্তু এটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। আমি এখন সহজে দেখাবো, সেটা হচ্ছে এই ইরেজার টুল দিয়ে আমি এইভাবে, অবশ্যই ওইটা সিলেক্টেড থাকতে হবে, এই যে এইটা সিলেক্টেড থাকতে হবে, তাহলে শুধুমাত্র এটাই কাটবে। এটা সিলেক্টেড থাকবে। এবার খেয়াল করেন, এটা সিলেক্ট করলাম, করে ইরেজার টুল দিয়ে এভাবে কাটবো। কাটলে সম্পূর্ণ কাটবে না, এই যে এখান থেকে একটা দাগ থেকে গেছে, ওই দাগটাও কেটে দিব, সমস্যা নেই। আচ্ছা, এরপর কি করব, এক্সপ্যান্ড কেন করলাম না ওইটাও বলছি। Ctrl+Z, আমি আরেকটু এই পজিশনে রাখি, এই পজিশনে রাখলাম। এইবার আমি চাচ্ছি যে এটাও ডিলিট করব, এটাও ডিলিট করব। তো তার জন্য ডিরেক্ট সিলেকশন টুলে যেতে হবে, গিয়ে এখানে ক্লিক করতে হবে, করে ডিলিট করতে হবে। কেটে গেল। এবার এটার উপরে ক্লিক করতে হবে, ডিলিট, সম্পূর্ণ ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এবার শুধু এটা কেটেছে। এবার খেয়াল করেন, আমি কেন আসলে এক্সপ্যান্ড করলেও তো পারতাম, করে এভাবে কেটে ফেলতে পারতাম। এভাবে করলাম কারণ এর কর্নারগুলো আমার রাউন্ডেড করা প্রয়োজন।
এটা উপরে সিলেক্ট করলাম, এই যে স্ট্রোক, এই স্ট্রোকে ক্লিক করে এখান থেকে ক্যাপের এখান থেকে রাউন্ডেড কর্নার করে দিলাম। দেখেন কর্নারগুলো রাউন্ডেড হয়ে যাবে। এখানে সিলেক্ট করে একই কাজ করব, এখান থেকে রাউন্ডেড কর্নার করে দিলাম। তো এই জিনিসটা সবাই একটু ট্রাই করে। আচ্ছা, এটা করতে কার কার সমস্যা হচ্ছে আমাকে একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, এদিকে সবাই খেয়াল করেন, এটা করতে গিয়ে এখন সমস্যার সম্মুখীন হচ্ছেন কে কে? লেখা ছোট করতে হলে লেখার উপর ক্লিক করে এখান থেকে ছোট বড় করবে। তাছাড়া আর কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার দেখেন এই কাজের আসলে ডিমান্ডটা কি, আমি যেটা ওই তখন দেখাতে চাচ্ছিলাম। সেদিন আপনাদের ক্লাসেই তো মনে হয় অর্ডারটা পাইছিলাম, একদম সহজ কাজ, এই ধরনের কাজ। $30, পরে আবার $15 অর্ডার করছে ওই একই ডিজাইনে, শুধু নাম চেঞ্জ করার জন্য। সেটা দেখাচ্ছি, এই যে $15 অর্ডার করছে, ওইটা তো কমপ্লিট, এটা এখনো অ্যাকসেপ্ট করে। এদিকে খেয়াল করেন, আসলে এই আপনারা যা করছেন এখন, এটা করেও আর্নিং করা সম্ভব। এটা দেখেন, এই ধরনের কাজ আমি পাইছি। এই যে গত ক্লাসে, আপনাদের ক্লাসের সময় 27 তারিখ 12টা 10-এ, তাহলে আপনাদের 28 তারিখে ক্লাস ছিল, পরের দিন দেখাইছিলাম। দেখেন, এই যে বললাম না যে ওর একটা লোগো দরকার, আমি ওইটা ওপেন করে দেখাই আপনাদেরকে। ওই ফাইলটা, ওই লোগোটা হচ্ছে এইটা। ওর এই স্যাম্পলটা আছে, খেয়াল করেন, ওর এই স্যাম্পলটা আছে। তো এই স্যাম্পলের মতো করেই লোগো ডিজাইন করতে হবে, কিন্তু লোগোর ভিতরে যে নামটা রয়েছে, যেমন এই নামটা, এটা চেঞ্জ করতে হবে, এই যে এইটা দিতে হবে। আর আরেকটা করতে হবে, এই নাম দিতে হবে। এর ভিতরে যে চাইনিজ ওয়ার্ড রয়েছে, এটা অ্যাড করতে হবে। আর সবগুলোতে এই লেখাটা একই। তো ওর কথা মতো আমি এই দুইটা ডিজাইন করে দিছি। যার ভালো লেগেছে সে অর্ডার $30 দিয়েছে। এই কাজ করতে আমার সর্বোচ্চ 20 মিনিট সময় লেগেছে। সর্বোচ্চ 20 মিনিটে $30, মানে 2500-3000 টাকা আমি 20 মিনিটই। না, অত সহজ না বিষয়টা। আচ্ছা, দেখেন, এই হচ্ছে $30 আর্নিং। তারপর দেখেন কি হয়েছে, ওইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওইটা তার ভালো লাগে, হালকা একটু চেঞ্জ করতে হয়েছিল, মানে লেখাটা নিচের দিকে আনার কথা বলছিল। এই লেখাটা একটু উপরের দিকে হয়ে গেছে, এটা একটু নিচের দিকে আনতে বলছিল। তো ওর কথা মতো এটা করছি আমি। আচ্ছা, করে দেওয়ার পরে ওই অর্ডারটা ডান হয়ে যায়। এই যে এটা তার ফাইল দিয়ে দিই। এই যে ও বলে আই ওয়ান্ট টু টপ লাইন চাইনিজ ওয়ার্ড অলসো ইন দ্য সেন্টার। উপরের লেখাটা একটু নিচের দিকে আনতে, সেন্টারের দিকে আনতে বলছিল। তো আমি ওটা করে দিই। করে দেওয়ার পরে সে 28 তারিখ, মানে পরের দিন এসে আবার বলছে, হাই আই ওয়ান্ট টু ওয়ান মোর অ্যাট ইন প্রাইস হচ্ছে $15, ক্যান ইউ ডু ইট? তুমি কি করতে পারবা? এটার লেখাটা শুধু চেঞ্জ হবে, এই যে লেখাটা চেঞ্জ হবে। মানে আমি ওর লেখাটাকে আনলাম, Ctrl+C Ctrl+V দিলাম, $15 হয়ে গেল। এই হচ্ছে বিষয়। আবার ও হচ্ছে $15 অর্ডার করে। এই যে সে অর্ডারটা এখন রানিং রয়েছে। ওটা ওর ওই সঙ্গে, মানে 2-3 ঘন্টা পর আমি, মানে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে কেমন একটা দেখায় যে বলবেন একদম 5 মিনিটের ভিতর করে দিয়ে দিল, এর বিনিময়ে $15 নিয়ে নিল। আমি 1-2-3 ঘন্টা পর আর কি অর্ডারটা সাবমিট করি। তো আপনাদের এই যে এই কাজগুলো করছেন একটু ভালোভাবে করেন। এই ধরনের লোগো অনেক বেশি ব্যবহার করা হয়। এই টাইপ টুলের কাজ, তারপর হচ্ছে এই যে স্টোক, এই ধরনের কাজগুলো একটু আয়ত্তে আনেন। যারা পারছেন একই ডিজাইন ভিন্ন ভিন্ন ডিজাইন বারবার ট্রাই করবেন। মানে একই কোয়ালিটি হবে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ট্রাই করলে আপনারা এটা আর কি আত্মস্থ হবে, মানে এগুলো করতে সহজ হবে। এটা কি করছিলাম দেখেন, আপনারা একই কাজ, বৃত্ত, এই বৃত্তটা জাস্ট এইভাবে বাঁকা করেছি, করে কি করেছি, স্টক করেছি, তাছাড়া আর কিছুই না। এই যে এখন যা আপনারা শিখলেন এতক্ষণ,
ওই একইভাবে Ctrl+C Ctrl+F দিয়ে একটু ছোট করলাম, এটা একটু চিকন করলাম, আর বাকি এই যে দুইটা লেখার জন্য আলাদাভাবে নিলাম, নিয়ে মাঝে সাইনেজ লেখাটা বসাই দিলাম। এই আপনারাও পারবেন এটা ডিজাইন করতে। এখন এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এখন আপনাদের এই যে ক্লাস প্রায় শেষ, এটা সেভ করে আপনাদের একটু শেখাবো। খেয়াল করেন, আপনারা যে ডিজাইন তো সবাই মোটামুটি করেছেন, তাই না? এই ডিজাইনটা আমাদের জেপিজি ইমেজ আকারে সেভ করতে হলে কি করতে হবে? ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্টে যেতে হবে। এই তিনটা অপশন দিয়ে জেপিজিতে সেভ করতে পারবেন। তো আমি মাঝেরটাতে সচরাচর করে থাকি। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরপর একটা উইন্ডো আসবে, আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন। অলওয়েজ আমি ডেস্কটপে সেভ করি, ডেস্কটপে দিয়ে এখানে চাইলে আমার ডেস্কটপে অনেক ফাইল রয়েছে, তো এই জন্য এই ফাইলগুলো দেখা যাচ্ছে। আমি কোনো ফাইলে সেভ করবো না, জাস্ট ডেস্কটপের উপর সেভ করবো। ক্লাস 9 এটা দিয়ে সেভ করছি। জেপিজি সিলেক্ট করতে হবে, এখান থেকে জেপিজি ইমেজ সিলেক্ট করে দিতে হবে। এই যে এখান থেকে, আচ্ছা প্রথমে দেখি, আমি আরেকবার দেখাই, ক্লিয়ার করি। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরপর প্রথমে আমাকে লোকেশন সেট করতে হবে, কোথায় সেভ করবো, ডেস্কটপে। এরপর এখানে ফাইল নেম, ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন। এরপরে কোন টাইপের ফাইল সেভ করবেন, এখানে অনেক ধরনের ফাইল টাইপ আছে। পিএনজিও সেভ করতে পারেন, তারপর হচ্ছে জেপিজি সেভ করতে পারেন। আপাতত আপনারা জেপিজি সেভ করেন। আর ইউজ আর্টবোর্ড দিবেন, ইউজ আর্টবোর্ডে ক্লিক করে দিবেন। এখানে টিক চিহ্ন না দিলে আর্টবোর্ডের বাইরে যেসব অবজেক্ট থাকে ওইগুলো সেভ হয়ে যাবে, তো ওইটা করবেন না। এখানে টিক চিহ্ন দিয়ে এক্সপোর্ট দিবেন, দিয়ে এখানে পপ আপ আসবে, এখানে যা আছে তাই থাকুক, দিয়ে এক্সপোর্ট দিবেন, ওকে দিবেন। দিলে এবার এটা মিনিমাইজ করেন, এটা এই যে মিনিমাইজ, কেটে দিবেন না, কেটে দিলে তো এটা পুরো কেটে যাবে। তো এটা মিনিমাইজ করবেন, করে দেখেন ক্লাস 9 নামে একটা জেপিজি সেম ইমেজ রেডি হয়েছে, যার সাইজ হচ্ছে 692 কিলোবাইট, 1 MBও না। এটা ওপেন করি, দেখেন এই হচ্ছে জেপিজি ইমেজ। এটা চাইলে বায়ারকে পাঠানো যাবে, অথবা সোশ্যাল মিডিয়া আমরা চাইলে এটা শেয়ার করতে পারি। এই হচ্ছে বিষয়। সবাই একটু চেষ্টা করেন তো ফাইল সেভ করার বিষয়টা। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, না সিলেক্ট করা লাগবে না। সবই এক্সপোর্ট হয়ে যাবে। আর্টবোর্ডে যা থাকবে তাই আর্টবোর্ড বলতে দেখেন, আর্টবোর্ডে এতটুকু ভাই খেয়াল করেন, সাগর ভাই, এই সাদা অংশটুকু হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের বাইরের অংশ এইগুলা। তো সেভ দিবেন যখন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে লোকেশন সেট করে দিয়ে ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন। ইউজ আর্টবোর্ডে ক্লিক না করলে এই আর্টবোর্ডের বাইরেরগুলো সেভ হয়ে যাবে। তো এই ইউজ আর্টবোর্ডে ক্লিক করলাম, এক্সপোর্ট দিলাম, ওকে দিলাম। অলরেডি রয়েছে তাই বলছে রিপ্লেস করবেন কিনা, নো।